কলি এবং জুবায়ের আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে একজন চমৎকার অতিথি আছেন যার সাথে পরিচয় করাতে চাই। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই, গণমাধ্যমের বিভিন্ন ফিড যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে কোনো ডিজিটাল মাধ্যমে গেছে, দর্শকদের কাছ থেকে একটা লম্বা সময় কিন্তু প্রতিক্রিয়া ছিল কি ঘটলো, কি ঘটছে, আপনারা কি বলছেন। হয়তো একটা বিশাল পরিমাণ প্রতিষ্ঠান যখন বলতে পারছিল না, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা বৈষম্য নিয়ে কাজ করেন তারা কিন্তু স্পষ্ট ছিলেন। তেমনি একজন মানুষ আজ আমাদের সাথে আছেন যিনি মূলত বর্ণবাদ বিরোধী কর্মী, একই সাথে তিনি চলচ্চিত্র নির্মাতা এবং লেখক আছেন আমাদের সাথে সাদ শাহরিয়ার। শুভ সকাল, আমন্ত্রণ সকালের বাংলাদেশ। ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালো। আমাদের খুব সম্ভবত আমরা যতদূর জানি আপনি বাংলাদেশের বাইরে থাকেন, প্রবাসী, আপনি জার্মানিতে থাকেন। দিনের শুরুটা কেমন হয় বিদেশে একজন বাংলাদেশীর, সেটা একটু শুনবো। আপনার মতো করে আপনি দিনের শুরু কি করে করেন জানতে চাই শুরুতে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে দিনের শুরুটা আমাদের খুব, যেহেতু আমরা শ্রমজীবী মানুষ প্রবাসে, দিনের শুরুটা খুবই ছিমছাম। ধরেন যদি আপনার সন্তান থেকে থাকেন, আমার যেমন দুটো সন্তান, তো তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, তাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করা এবং এরপর স্বাভাবিকভাবে আপনার যদি পড়াশোনার ব্যস্ততা থাকে তাহলে আপনি কিছু কাজ করলেন, এইভাবে করে শুরুটা হয়। মানে ব্যস্ততার সাথেই দিনের শুরুটা। হ্যাঁ, ব্যস্ততার সাথে দিনের শুরুটা। আর সেখানকার জীবন তো অনেকটা যান্ত্রিক, তো যান্ত্রিক জীবনই আসলে আমরা অভ্যস্ত সেখানে। তো যান্ত্রিকতা কাটিয়ে আমরা নানাভাবে চেষ্টা করি কিভাবে অন্যভাবে দিনটা শুরু করা যায়, আড্ডা দিয়ে হয়তো বাজে। একটু যদি এভাবে প্রশ্ন করি, জার্মানির মুনস্টার শহর থেকে ঢাকার মতিঝিল, এই লম্বা দূরত্বে বৈষম্য কতখানি স্পষ্ট আপনার কাছে ধরা দিয়েছে, এবং এবারের বাংলাদেশ 2.0 পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, আমার জন্য বলাটা কঠিন যেহেতু আমি বাংলাদেশে ছিলাম না, বাংলাদেশের বাস্তবতাটা। কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি, এরই মধ্যে অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, আমিও তরুণ বয়সে। তো যেটি হচ্ছে যে আমি যদি ইউরোপের কথা বলি, স্পেশালি যদি জার্মানির কথা, যেখানে আমরা এখন রাইজ অফ ইসলামোফোবিয়াটা দেখছি খুব, যেহেতু আমরা প্যালেস্তাইন ইস্যু নিয়ে দীর্ঘ সময় ধরে, 1 বছরের বেশি সময় ধরে একটি গণহত্যা চলছে, এবং সেখানে আমরা যারা বর্ণবাদ বৈষম্য বিরোধী কর্মীরা তারা মোটামুটি অ্যাক্টিভ আছে। আমরা মূলত সেই বিষয়ের জার্মান সরকারের যে অবস্থান তার বিরুদ্ধে আমরা নিয়মিত লড়াই চালিয়ে যাচ্ছি। তো সেইখানে আসলে আমরা এখন দেখছি যে একটা বর্ণ বৈষম্যের একটা উত্থান ঘটছে, সেটি ইসলামোফোবিয়া হোক, সেটি সাধারণ মানুষের ক্ষেত্রে হোক, সেটা অভিবাসীদের ক্ষেত্রে হোক, সেই উত্থানটা ঘটছে। তো এটি আমাদের জন্য খুবই কনসার্ন একটা ইস্যু। তো সেক্ষেত্রে আমরা আমাদের সমাজেও যে বৈষম্য নেই তা কিন্তু না, আমাদের সমাজে বৈষম্য দেখেই কিন্তু আমরা মোটামুটি বড় হয়েছি, আমাদের সমাজের নানা পরতে পরতে আমরা সেই বৈষম্যগুলি দেখেছি। কিন্তু আমার মনে হয় যে আমাদের যে গণ উত্থান ঘটেছে তরুণদের মাধ্যমে, এবং সেটির মূল বিষয়টি ছিল তো বৈষম্য বিরোধী। তো আশা রাখছি যে আমরা সেই বিষয়গুলি কাটিয়ে উঠতে পারবো, এবং সেই বিষয়গুলি কাটিয়ে ওঠা আমাদের জন্য জরুরি একটি বিষয় এখন বর্তমান বিশ্বে। চমৎকার। এই জায়গা থেকে আসলে একটু জানতে চাই যে আপনি কথা বলেন, নানা ভাষায় আপনি কথা বলেন, প্রতিবাদের নানা রকম আপনি দেখাতে যান সাধারণ মানুষকে, সেটা হতে পারে গল্প বলার মধ্য দিয়ে, সেটা হতে পারে কোনো দৃশ্য চিত্রের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই জায়গাটাতে আসলে প্রতিবাদের ভাষা বা মানুষকে সচেতন করার জায়গাটার যে চেষ্টাটা আপনি করছেন, সেখানে আসলে যাত্রাটা কেমন বা কিভাবে সেই দৃষ্টিভঙ্গিটা কেমন আপনি দেখাতে চান, একটু যদি বুঝিয়ে বলতেন। আচ্ছা, যাত্রাটা আসলে অনেকটা কঠিনই হয় আসলে আমাদের ক্ষেত্রে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে 2 বছর আগে আমরা যখন দেখলাম যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, আমাদের দেশে যেমন ছাত্র সংসদ আছে সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আছে, কিন্তু সেখানে আমরা দেখি নানা ধরনের বৈষম্য আছে, নানা প্রক্রিয়ার বৈষম্য আছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা কেন না একটা বিকল্প ধারার একটি ছাত্র সংগঠন ফর্ম করি। যখন আমরা ছাত্র সংগঠন ফর্ম করলাম, সেটির নাম হচ্ছে স্টুডেন্ট লিবারেশন ক্যাম্প। আমরা কিছু অভিবাসী শিক্ষার্থী বন্ধুরা মিলে, এবং দেখা গেল এক পর্যায়ে আমরা যখন বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম সেখানে,
সেটি মূলত ছাত্রাবাসের বাড়ি ভাড়া বৃদ্ধি, এবং সেখানে দেখা গেল যে নানা প্রকারের যেই শক্তিশালী চাপ তৈরি করবার যে চেষ্টা, হ্যাঁ সেই চাপ তৈরি করার চেষ্টা, এবং একটা পর্যায়ে আমাদেরকে ক্রিমিনালাইজড করার চেষ্টা হয়েছে, এবং একটা পর্যায়ে আমাকে আমি একটি মামলার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মানে জার্মানির ক্ষেত্রেও তাই কণ্ঠরোধ করবার জন্য রাষ্ট্রের বাহিনীগুলোকেও ব্যবহার করা হয়। জার্মানি না, মোটামুটি প্রথম সারির ইউরোপীয় যে দেশগুলি আছে সে দেশগুলি আসলে রাইজ অফ পুলিশ স্টেট আমরা বলে থাকি, হ্যাঁ, মানে একটা পুলিশি রাষ্ট্র। তো আসলে সমকালীন বিশ্বে মোটামুটি যে পাওয়ার অ্যাবিউজের যে ধারা সেটি মূলত এক, চেহারাটা এক। আমরা একই প্যাটার্নের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমান সমসাময়িক বিশ্বে, যে একটি রাষ্ট্র থাকবে এবং রাষ্ট্রে যারা ক্ষমতার অপব্যবহার করবেন তারা পুলিশকে, হ্যাঁ তাদের মতো। তাহলে তারাই আবার যখন মানবতা প্রসঙ্গে পুলিশের উপর অনাস্থা দেয় কিংবা কোনো বাহিনীর উপর অনাস্থা দেয়, এটা তো বিশাল রকম একটা দ্বিমুখী আচরণের মতো। হ্যাঁ, আমাদের যখন গত বছর অক্টোবর 7-এর পর প্রথম যেই বিবৃতিটি দিয়েছেন সেটি হচ্ছে কেওপি নামে একটি সংস্থা, তারাই প্রথম বলেছেন যে জার্মানির যে অবস্থান সেটি হচ্ছে ডুয়ালিটি, ঠিক আছে, ডাবল স্ট্যান্ডার্ড আমরা যেটাকে বলি, ঠিক আছে, দ্বৈত আচরণ, যে তারা মানবতার পক্ষে কথা বলে আবার মানবতার বিরুদ্ধে কাজ করে। তো এইটি হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি, এবং সেটি খুব ভয়াবহ একটি সিচুয়েশনের রূপ নিচ্ছে, এবং আমরা প্রতি মুহূর্তে বার্লিনের রাস্তায় দেখছি মানুষ বিক্ষোভ করছে, আন্দোলন করছে, এবং একই সাথে তারা নারীরা বিশেষ করে যারা ফোরফ্রন্টে আছেন তারা পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন। আমার যেমন এক বন্ধু আছেন, উনি বার্লিন বেসড একজন মানবাধিকার কর্মী, হ্যাঁ, তিনি তার বাসায় নানা সময় পুলিশ যাচ্ছে এবং পুলিশি হয়রানির শিকার হচ্ছেন, তাকে টার্গেট করা হচ্ছে। এই আর আপনার কাছে নিশ্চয়ই এটা নতুন কিছু না, আপনি যেহেতু বাংলাদেশে একটা লম্বা সময় বড় হয়ে পড়ালেখার সুযোগ পেয়েছেন, আপনি এই চর্চাটা দেখেছেন, আপনি এই ধরনের আচরণ দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যারা বিভিন্ন বাহিনীকে ব্যবহার করেছে, সেই একটা চিত্র যখন যে এখন জার্মানিতেও দেখেন, এবং যেহেতু একজন অধিকার কর্মী হিসেবে কাজ করেন, কতখানি শঙ্কিত আপনি, কিংবা সম্ভাবনার পথ কতখানি সন্নিকটে দেখেন? আমার কাছে শঙ্কার জায়গা থেকে আমি বিষয়টি দেখি হচ্ছে অনেকটা রেজিস্ট্যান্সের জায়গা থেকে, ঠিক আছে, কারণ হচ্ছে সমাজে এই অবস্থা থাকবে, এই অবস্থা চলতেই থাকবে। আমরা জানি সমাজে একটা পাওয়ার অ্যাবিউজের মধ্য দিয়ে আমরা যাই, যারা ক্ষমতাধর তারা হচ্ছে তার অপব্যবহার করেন, কিন্তু সমাজে একটা শ্রেণী থাকে বা একটা শাখা প্রশাখা থাকে যারা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, কথা বলেন। হ্যাঁ, তো আমাদের সমাজে যেটি হয়েছে, বা আমরা ওই সমাজেও যে বিষয়গুলি দেখতে পাই, যে সরকার ব্যবস্থা বা শাসক গোষ্ঠীরা তারা হচ্ছে যে বিষয়টি সবসময় চেষ্টা করেন সেটি হচ্ছে সংকুচিত করা ভয়েসগুলিকে, হ্যাঁ, নানাভাবে তাদেরকে, তারা যাতে কথা না বলতে পারে, সেই কথা বলার পরিবেশটা যাতে না থাকে। তো আমি দেখি সেটাই হচ্ছে সম্ভাবনার জায়গা। তাহলে আমি ব্রেকিং দ্য ব্যারিয়ার্স, আমরা যে কনসেপ্ট, আমি ভালো কিছু করছি এইজন্য আমাকে থামাবার চেষ্টা চলছে, হ্যাঁ, বা সেটি যদি নাও বলে থাকি, আমি এই সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা আসলে কিছু ভাঙতে পারি, কিছু প্রশ্ন তুলতে পারি, এবং সমাজে প্রশ্ন তোলার বিষয়টি হচ্ছে সবচেয়ে জরুরি। আমি যেমন অনেকের সাথে কথা বলেছি, যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আমরা নতুন কিভাবে কি করতে পারি। আমাদের প্রশ্নটা আগে উত্থাপন হোক, প্রশ্নটা উত্থাপন হলে বাকি রাস্তাগুলি আমরা ওই প্রশ্নের মাধ্যমে আমরা যেতে পারি। যেমন আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। তো এই প্রশ্ন উত্তর পর্বটা খুবই জরুরি, যেটি সমাজ থেকে উঠে আছে। ইভেন কি অন্যান্য আমরা যাদেরকে সভ্য বা উন্নত রাষ্ট্র বলি, সেই সমাজেও কিন্তু এই বিষয়গুলি কিন্তু দেখা যায় না। হ্যাঁ, মানুষ কিন্তু পলিটিক্যাল হয়ে আছে, মানুষ কিন্তু রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু রাজনীতি করতে চান না বা রাজনীতি নিয়ে কথা বলতে চান না, হ্যাঁ, একটু লম্বা কোনো বিতর্কে যেতে চান না। তো এই ধরনের একটা অনীহা, এটা কিন্তু সেই রাষ্ট্রযন্ত্রেরই তৈরি, যে রাষ্ট্রযন্ত্র সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। একটু এই জায়গাতে জানতে চাই, এই যে বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হলো, বিশাল একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, একটা চিন্তা
আর মধ্যে দিয়ে আমি জানি বাংলাদেশের বাংলা ভাষাভাষী বা বাংলাদেশি যে কোনো মানুষই পৃথিবীর যে কোনো প্রান্তে ছিল, তারা সবাই উদ্গ্রীব ছিল, চিন্তিত ছিল বাংলাদেশের অবস্থা নিয়ে। যেহেতু আপনি অধিকার নিয়ে কথা বলেন, আপনি মানুষের সাথে কথা বলেন তাদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে, ওই সময়টা আপনাদের মধ্যে কি চিন্তা ভাবনা হয়েছিল জানতে চাই। একই সাথে এই যে পরিবর্তিত পরিস্থিতি এখন যেটা চলছে, এই বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বাংলা ভাষাভাষী বা বাংলাদেশি যারা আছে? ছোট্ট সংযোজন কলির প্রশ্নের সাথে চমৎকার একটি প্রশ্ন। রাষ্ট্রের বাহিনীগুলো যখন আগ্নেয়াস্ত্র চালাচ্ছিল বা ব্যবহার করছিল, এই যে ভয়াবহ রূপটা, আগ্রাসী রূপ রাষ্ট্রযন্ত্রের, এই বিষয়টি আপনাদের কিভাবে ভাবিয়েছে বা কিভাবে দেখেছেন? আচ্ছা, জার্মানিতে আমি যে শহরে থাকি সেই শহরে যে খুব অল্প বাঙালি থাকেন, খুব সম্ভবত 200 কি 300 পরিবারের মতো। তো সেখানে আমরা যে বিষয়টি দেখলাম, আমি মানে ঘটনার জুলাই, তো 16 জুলাই, এবং কয়েকদিনের মধ্যে আমি কল পেলাম সেখানের যে কমিউনিটির যারা মুরব্বী গোছের মানুষজন আছেন, এবং আমাকে বললেন যে ভাই, আমরা একটা প্রতিবাদ সমাবেশ করতে চাই, কিন্তু আমাদের তো কোনো আইডিয়া নেই কিভাবে করব। আপনি যেহেতু রাজনৈতিকভাবে সক্রিয়, আপনি আমাদেরকে একটু গাইড করেন। তা আমি আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমরা যারা সমাজে লড়াই করে আছি, আমরা তাদেরকে কল দিলাম, এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা একটা ক্রাউড গ্যাদারিং হয়ে গেল এবং আমরা একটা প্রতিবাদ সমাবেশ করলাম। এবং আপনি মানে এই প্রতিবাদ সমাবেশটা আমার জন্য খুবই সিগনিফিক্যান্ট, কারণ হচ্ছে ওখানে যারা এসেছেন তারা নানা শ্রেণী পেশা এবং সেই মানুষগুলো, এবং সেখানে আপনার শিশু, তাদের মা, হ্যাঁ, তাদের বোন হয়তোবা, এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ, এবং একই সাথে আমাদের যে বিদেশি বন্ধু বান্ধব ওনারাও যুক্ত হয়েছেন। হ্যাঁ, তো আমরা যখন হেঁটে আছি, আমরা একটা র্যালি করে একটা জায়গায় সিটি সেন্টারে যাব, তো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশকে নিয়ে কেউ জানে না। হ্যাঁ, যে সবাই জিজ্ঞেস করছে কি বিষয় এটা। হ্যাঁ, আমাদের কাছে লিফলেট ছিল অথবা ফ্লায়ার্স ছিল, কিন্তু বাংলাদেশ নিয়ে কেউ জানে না। এই বিষয়টি কিন্তু আমি কিন্তু শুরুতেই যখন আমি জার্মানি যাচ্ছিলাম তখনও কিন্তু এই বিষয়টি দেখেছি। যখনই আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কই থাকো, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের যেন কই, এইভাবে একটা, তো তাদেরকে ওই যে ইন্ডিয়া দিয়ে বাংলাদেশটা পরিচয় করে, তো এই একটা শূন্যতা আমার মধ্যে সবসময় কাজ করে। তো এই বিষয়টা যেমন ছিল, এবং সেই সময়ে যখন আমরা আন্দোলন করছিলাম, আমরা একটি সমাবেশ করেছিলাম, সেটি অনেক বড় সমাবেশ মোটামুটি, এবং সেখানে সবাই এসেছিলেন এবং সবাই বক্তব্য রেখেছিলেন, বিশেষ করে সাধারণরা। এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো বক্তব্য নেই, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে কথা বলছেন, তাদের রাগ ঝাড়ছেন। তারা এই যে পুলিশি হয়রানি, পুলিশ বাহিনীর যে হত্যাকাণ্ড চলছিল ওই সময়টায় বাংলাদেশে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন একেবারে নির্দ্বিধায়। তাদের মধ্যে কোনো ভয় নেই, কোনো কিছু নেই। তারা মনে হচ্ছিল যে আসলে সবাই আসলে মুখটা খুলে গেছে কোনো একভাবে, এবং তারা আসলে এটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এই সব কিছু স্পষ্ট সবার কাছে। তো এবং এরপর যে বিষয়টা হয় সেটা হচ্ছে, মানুষের সংখ্যাটা তো ওইটাই, যে এই যে পুলিশি রাষ্ট্র একটি তৈরি হয়েছে, সেই পুলিশি রাষ্ট্রের বিরুদ্ধে মানুষ গিয়ে যে কি অবস্থায় দাঁড়াবে, সেই সংখ্যাটা ছিলই। কিন্তু তারপর তো আমরা 5 আগস্ট দেখলাম যে একটা মহা গণঅভ্যুত্থান হলো। এখান থেকে পুরো গল্পটা শুনবো, ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন, চমৎকার একটা জায়গায় আছে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার এই গল্পে ফিরছি আমরা। স্বাগত জানাই, সকালের বাংলাদেশ দেখছেন, জুলহাস জুবাইর সাথে আছি। সেই সাথে আছি আমি জান্নাতুল কলি, এবং আমাদের সাথে আছে স্টুডিওতে আছেন চলচ্চিত্র নির্মাতা এবং লেখক সাদ শাহরিয়ার। কথা বলছিলাম আমরা তার সাথে, যে প্রশ্নটি ছিলাম আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, শুনছিলাম যে 5 আগস্টের পরবর্তী যে পরিস্থিতি, সেটা আসলে আপনি বলছিলেন। আচ্ছা, 5 আগস্টের পরবর্তী যে পরিস্থিতি, অ্যাটলিস্ট যে সাধারণ মানুষের মধ্যে, প্রবাসী সাধারণ মানুষের মধ্যে, সেটা হচ্ছে সবাই খুব আশাবাদী যে বাংলাদেশে এই কল্পনাটি কেউ করেনি যে একটি স্বৈরাচারের পতন ঘটবে।
অনেকে ধরে নিয়েছিলেন যে দীর্ঘ সময় স্বৈরাচারে অব্যাহত থাকবে, কিন্তু সেটি পতন ঘটলো এবং এর পরবর্তী বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন সবার মধ্যে কাজ করে যে আসলে আমরা, কারণ আমাদের তো নেতৃত্বের একটা সংকট বরাবরই ছিল যে আমরা কোন দলের বাইরে গিয়ে কি করব, কি চিন্তা করব আমরা, হ্যাঁ কি চিন্তা করব, তো বিকল্প কি, বিকল্প কি, কিন্তু বিকল্পটাই কিন্তু আমাদের জবাব ছিল এই যে গণঅভ্যুত্থানে, যে বিকল্প হচ্ছে আমরাই, তাই না, তরুণরাই দেখিয়ে দিচ্ছিল। তো সবাই আসলে চায় একটা তারুণ্য নির্ভর একটি নেতৃত্ব, তো এটি বাংলাদেশের মানুষের আসলে আশা হয়তোবা। আবার বাংলাদেশের মানুষের সংখ্যা, যেমন আমি একজনের সাথে কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সে বলছে ভাই আমরা যে নতুন দল করব আমাদেরকে কেউ ভোট দিবে? আমি বললাম যে ঠিক আছে চলো। তো আমি সেখানে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে লেটস ট্রাই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ওনাকে ভোট দিতে চান? তো উনি উত্তর দিলেন যে কেমনে ভোট দেই, না জেনে না শুনে। তার মানে এই বিষয়টা বোঝা আছে যে যদি করা যায়, হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু অনেক সচেতন, আমরা যতই বলি তারা জানতে চায়, হ্যাঁ তারা জানতে চায়। তো একটা বেটার কমিউনিকেশন দরকার মানুষের কাছে পৌঁছানো, কারণ আমরা তো গত 15 বছর বা 16 বছর বা আরও বেশি সময় ধরে শুধু ধাপ্পাবাজি দেখেছি রাজনৈতিক দলের, তাই না? তো সেই ধাপ্পাবাজির জায়গা থেকে বের হয়ে জনমানুষের জন্য রাজনীতি করা, সেইটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়গুলি আসলে সাধারণ মানুষ চায়, সেই বিষয়গুলি প্রবাসীরাও চান। তো এই আর কি। এবার একটু আপনার কাজ প্রসঙ্গে আসি, যদি একটা ওই বল প্রয়োগের প্রসঙ্গটা জানবার ছিল, এটা না হয় অন্য সময় জানবো। ফিলিস্তিন অধিকার প্রসঙ্গে কাজ করছেন, সিরিয়ার ব্যাপারে আপনি স্পষ্ট ছিলেন, নিঃসন্দেহে বলে দেওয়া যায়, যেহেতু বর্ণবাদ বিরোধী, বৈষম্য বিরোধী ক্ষেত্রে আপনার বিচরণ রয়েছে। বর্তমান চিত্রটা কি দেখছেন বিশ্ব রাজনীতিতে, কি হতে যাচ্ছে বলে মনে হয়? বর্তমান বিশ্ব রাজনীতিতে এখন তো আসলে ভয়াবহ এক ধরনের টার্নের দিকে যাচ্ছে, কারণ ইসরায়েলের অনেক ধরনের ইচ্ছা বা লোভ লালসা যাই বলেন না কেন, ইসরায়েল চাচ্ছে অনেক কিছু ইনভলভ করতে এবং আরও ইনভেড করতে তার সাম্রাজ্য। তো আমরা যে বিষয়টা ভুলে যাই যে ইসরায়েল একটি মূলত স্যাটেলার কলোনিয়াল স্টেট, হ্যাঁ, সেটা হচ্ছে একটা কলোনিয়াল হ্যান্ডওভারের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি যে দেশে এখন আছেন সেই দেশ তাকে স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নাগরিকত্বের নতুন সংযোজন করছে, এবং সেটি খুবই বিপজ্জনক এবং আমাদের প্রবাসীরা অনেকে হয়তো বা জানেন না, এবং আমি এই বিষয়গুলি নিয়ে নানা সময় লিখি খুবই অল্প বিস্তর, বিশেষ করে যে সমস্ত ফেসবুক গ্রুপ প্রবাসীদের, সেখানে লিখি এবং অনেকে জানান দেয় যে তারা এইসবের এগেনস্টে, তারা এইসবের বিরুদ্ধে, কিন্তু কথা হচ্ছে যে তারা এইসবের বিরুদ্ধে কিভাবে কথা বলতে পারে, হ্যাঁ, নিজেদের জায়গায় তাদের কোনো অপশন নাই, তাদের কোনো বিকল্প কোনো কিছু নাই। সাথে আরো একটা জিনিস নিশ্চয়ই মানুষের চিন্তা ভাবনা থাকে, মানুষ একটা বেটার ফিউচারের জন্য বা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য একটা দীর্ঘ সময় পথ পাড়ি দেয়, সেই জায়গাতে আসলে আপোষ করাটা কতখানি নিজেদের জন্য যুক্তিসঙ্গত বা নিজের পরিবারের জন্য কতখানি সেটা সঠিক, সেই জায়গাতে হয়তো মানুষ দ্বিতীয়বার চিন্তা করে। সেই জায়গায় আমার মনে হয় যে নিজের দেশের কথা, নিজের পড়াশোনা, নিজের দেশ অথবা নিজের দেশে বেঁচে থাকা, সার্বভৌমত্ব নিয়ে সেই জায়গায় যদি সমান ব্যালেন্স তৈরি হতো তাহলে হয়তো ওই চিন্তাটা করতে নাও হতে পারতো। হ্যাঁ, আপনি একেবারেই ঠিক বলেছেন, কারণ হচ্ছে আমরা অনেক কিছু এক্সপেক্ট করে থাকি আমাদের প্রবাসীদের, যে আচ্ছা ওনারা কথা বলে না কেন, কিন্তু কথা বলে না, ওনাদের একটা সোশ্যাল কনসিকুয়েন্সেস আছে, যেমন অনেকে হতদরিদ্র যারা এখান থেকে যান এবং নানা দুর্বিষহ পথ পাড়ি দিয়ে যান, তো তার জন্য কিন্তু লাইফ ইজ ডান। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমার যে বন্ধুটা, লেবাননের যে বন্ধু, সে হচ্ছে 6 ঘন্টার ফ্লাইটে গিয়েছে এবং সেই একই সময়ে তার আরেক বন্ধু যে শ্রমজীবী, তার ইউরোপে পৌঁছতে লেগেছে 6 মাস। তো আমরা এই পার্থক্য, তার মানে সমাজে একটা প্রিভিলেজ ক্লাস থাকে, একটা নন প্রিভিলেজ ক্লাস থাকে, তো নন প্রিভিলেজের জার্নি বা আন্ডার প্রিভিলেজের জার্নিটা অনেক কঠিন। তো সেই কঠিনত্বের মধ্য দিয়ে গিয়ে তারা যখন ইউরোপে যায়, তার কাছে তার জীবনটাকে সারেন্ডার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, আর কিছু থাকে না। এই যেমন সিরিয়াতে যারা বোটে করে যান, এখন তো আবার বন্ধ করে দিয়েছে, যেমন জার্মানি হচ্ছে ক্লোজ করেছে বর্ডার। কি করবেন ওনারা এত দুর্বিষহ, উনি জানতেন না যে উনি সাগরটি পাড়ি দিতে পারবেন কিনা, কিংবা বসনিয়াতে যারা এখন অবরুদ্ধ
আছেন জঙ্গলে সময় কাটাচ্ছেন, বিভিন্ন দেশের বিভিন্ন একেই বোধহয় বলে দুবাইয়ের জীবন বাজি রেখে পথ চলা। বলছিলেন সাদ। হ্যাঁ, তো এই বিষয়গুলি আসলে আমরাও একটা জিনিস, আমাদের কোনো সরকারের আমলে আমাদের এই নিরাপত্তাটা নিশ্চিত করা হয়নি। যারা প্রবাসীরা যাচ্ছেন, হ্যাঁ, তাদের যে একটা ভালো একটা জীবনের নিশ্চয়তা, হ্যাঁ, আমরা তো দেখেছি যে তারা কেমন বোধ করেন বাংলাদেশ এমবাসিতে গেলে। তাদের অনেক ধরনের তাদের অভিযোগ থেকে থাকেন, কিন্তু তাদের অভিযোগকে আসলে কি বাংলাদেশ এমবাসি আমলে নিচ্ছেন কিনা, নানা হয়রানির শিকার হন। তো তাহলে সেই মানুষটির জায়গাটা আসলে কোথায়? সে তো দেশে তো থাকতে পারছে না, বিদেশে থাকছেন, কিন্তু আত্মসমর্পণ ছাড়া তার আর কোনো উপায় থাকে না। হ্যাঁ, সেটি তো আমি চিন্তা করি হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, বেশিরভাগ মানুষ তো আত্মসমর্পণ করলেন, কিন্তু কিছু মানুষ যাদের আত্মসমর্পণ করা চিন্তা ভাবনা নেই, যেমন আমি যেমন কাজ করছি, তো আমার কথা বলা দরকার, মানুষকে জানানো দরকার, মানুষকে বোঝানো দরকার। হয়তো বা মানুষ, যেমন আমি একটা স্কুল করেছিলাম বাচ্চাদের জন্য, বাংলা ভাষী যারা শিশুরা আছেন তাদেরকে নিয়ে, এবং মজাই লাগতো যে আচ্ছা জানুক, তার ভাষাটি জানুক, কারণ সেখানে তো সে জার্মানটাই শিখবে, কিন্তু মাতৃভাষা হয়তো বা বাংলা মায়ের মুখ থেকে শিখছেন, কিন্তু এই প্রসেসটা অনেক জরুরি মানুষের জন্য। তাহলে মানুষ হচ্ছে অনেকটা অ্যাওয়্যার হয়, মানবিক হয়। হ্যাঁ, মানবিক হয়। হ্যাঁ, অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে। এখন আসলে একটা ছোট্ট জিনিস জানতে চাই, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, ছোট করেই জানতে চাই, বাংলাদেশে আসলেন, বাংলাদেশ দেখতে কেমন লাগছে? অবশ্যই সেটা বলবেন, নতুন বাংলাদেশ দেখতে কেমন লাগছে, আর এই বাংলাদেশের জন্য নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে কিনা, বা কি মনে করেন আপনার কমিউনিটি, আপনি যেখানে থাকছেন, বিলং করছেন এখন, সেখান থেকে বাংলা ভাষাভাষী মানুষদের নিয়ে বাংলাদেশের জন্য কি চিন্তা করেন, কি করতে চান? আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে নতুন বাংলাদেশটাকে দেখে ভাল লাগছে, ঢাকা শহরের জ্যামজট ছাড়া। যেমন ঢাকায় ঢোকার সময় আমি আসলাম 15 তারিখ বোধ হয়, বা 14 তারিখ, হ্যাঁ, কিন্তু ঢাকায় ঢোকার পর্যায়টা আমার 3 ঘন্টা চলে গেল। তো আমি চিন্তা করলাম যে এত সব ফ্লাইওভার হয়ে কি হইল দেশে, হ্যাঁ, কোথায়? হ্যাঁ, কিন্তু আবার আমার কাছে সলিউশনটাও আছে, যে 2018 সালে আমরা ছাত্রদের আন্দোলন দেখলাম, নিরাপদ সড়ক আন্দোলন। তো ছাত্ররা কিন্তু দেখিয়েছেন যে কিভাবে আসলে হয় বিষয়টা। তো আমরা আসলে ওই দিকটাই যেতে পারি। আর আমার দিক থেকে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে আমার তো টুকটাক সিনেমা বানানো আর হচ্ছে লেখালেখি। তো আমি যে বিষয়টি হয়েছে যে এখন বাংলাদেশ একটি নতুন চ্যাপ্টার, সো সেই নতুন চ্যাপ্টারে তরুণদের জন্য আমার আসলে কিছু লিখতে ইচ্ছা করে। সো সেই লেখালেখির জায়গা থেকে আমি বিশেষ করে নয়া উপনিবেশবাদ নিয়ে আমি আসলে ফোকাসটা করছি, যে বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে নয়া উপনিবেশবাদটা বুঝুক এবং সেই অনুযায়ী আসলে কাজ করুক, এগিয়ে যায়। আমরা প্রত্যাশায় থাকলাম এই লেখার জন্য, শিরোনামই পছন্দ হয়েছে, আর দর্শক আজ এখানে ইতি টানতে চাই। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। আরও একবার নিরাপদে সাবধানে চলাফেরা করবেন।